কাউন্সিলকে ঘিরে বড় দু দলের জোর প্রস্তুতি। আগামী সংসদ নির্বাচনকে প্রাধান্য দেবে আওয়ামী লীগ। আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ পণ্য পরিবহনে প্রধান বাধা সমন্বয়হীনতা। বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইমেজ ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। সুন্দরবনে বাংলাদেশ ভারত সীমান্ত রক্ষা বাহিনীর যৌথ অনুশীলন। অবৈধ পণ্য, মাদক, অস্ত্র চোরাচালান ঠেকাতে ভূমিকা রাখবে বলে আশাবাদ। রাজধানীর ডেমরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্য আটক। বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার। বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল জানিয়েছে র্যাব। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের মরদেহে রাষ্ট্রীয় সম্মান। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। সময় সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। 28 মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে নির্ধারিত সময়ে কাউন্সিল হবে কিনা সে ব্যাপারে আগামী 20 মার্চ দলের পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা এ তথ্য জানিয়ে বলেন, কাউন্সিলে সংসদ নির্বাচনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার, গাইডলাইন সহ আগামী 25 বছরের রূপকল্প, দলের গঠনতন্ত্র এবং সাংগঠনিক নানা পরিবর্তন আনা হবে কাউন্সিলে। বিস্তারিত জানাচ্ছেন ইজাজ সৌমিক। সম্ভবত আমাদের কাউন্সিলের তারিখ এটা পরিবর্তন করা হতে পারে। এটা কোনো সিদ্ধান্ত হয় নাই আমাদের কাউন্সিল প্রেসিডেন্ট। দলের শীর্ষ দু নেতার এমন বক্তব্যে ধোঁয়াশা কাটছে না আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের। 28 মার্চ কাউন্সিল নির্ধারিত থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের 20তম কাউন্সিল পেছানোর বিষয়টি সামনে চলে আসে। দলের পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলের শীর্ষ নেতারা। কাউন্সিলটা পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। আগামী 20 তারিখে আমাদের কার্যনির্বাহী কমিটির বৈঠক আছে, সভা আছে। সেই সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ওয়ার্কিং কমিটির মিটিং এর আগে এটা কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না যে প্রকৃতই পিছাবে না ওই দিনই হবে। এবারের কাউন্সিলকে ঐতিহাসিক উল্লেখ করে দলের নেতারা বলছেন, 2019 সালে নির্বাচনকে সামনে রেখে এ কাউন্সিলে নির্বাচনী ইশতেহারের গাইডলাইন ঠিক করা হবে। এই কাউন্সিলের পরে আরেকটা নির্বাচনে আমাদের ফেস করতে হবে। সেই নির্বাচনটা 2018 হোক বা 19 সালের মধ্যে নির্বাচন হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের গাইডলাইনটা কে ঠিক করবে? গাইডলাইন ঠিক করে দেবে কাউন্সিল। 2041 সালের মধ্যে যে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাইছি তার কোনো রূপরেখা কিন্তু আমরা ঠিক করি নাই। ওটা কেবল আমরা একটা লক্ষ্য ঘোষণা করছিলাম 2014 সালের নির্বাচনী ইশতেহারে। ওই রূপকল্পের কি গাইডলাইন হবে, হ্যাঁ, সেইটা নির্ধারণ করবে কাউন্সিল। এছাড়া সাংগঠনিক কাঠামো ও গঠনতন্ত্রে পরিবর্তন আসারও ইঙ্গিত দিলেন দলের এই শীর্ষ নেতারা। গঠনতন্ত্রে আমাদের পরিবর্তন আসবে, আমাদের ঘোষণাপত্র থাকবে। আরো 3টি বিভাগ হয়েছে, আমাদের হয়তো 3টা বিভাগ বৃদ্ধি পাবে। স্থানীয় সরকার নির্বাচনের যেহেতু দলীয় ভিত্তিতে হচ্ছে, এটা হয়তো আমরা গঠনতন্ত্রে এবার প্রভিশনটা ইনক্লুড করব। 2015 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও এবছরের জুন পর্যন্ত তা বর্ধিত করা হয়। প্রতি 3 বছর পর পর নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাউন্সিল অনুষ্ঠানের বিধান রয়েছে। ইজাজ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক শক্তি জোরদার করে আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করতে কাউন্সিলের পর বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের নিয়ে আলাদা কমিটি করার চিন্তা করছে দলের হাইকমান্ড। এবারের আন্দোলনে তরুণ নেতৃত্বকে আরো সক্রিয়ভাবে সামনে আনতে চায় বিএনপি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। আগামী 19 মার্চের 6ষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করতে জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতোমধ্যেই কাউন্সিলের লোগো উন্মোচন ও প্রতিপাদ্য স্লোগান প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার অভিযানও শুরু করে দিয়েছে দলটি। দলের শীর্ষ নেতারা বলছেন, কাউন্সিলকে কেন্দ্র করে দেশব্যাপী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কোন কোন এলাকায় দল নিষ্ক্রিয় ছিল, এখন কিন্তু এই কাউন্সিলকে ঘিরে সবাই সক্রিয় হচ্ছে। যারা একেবারে বলেছেন যে আমরা দলই করব না, এখন দেখা যাচ্ছে ওরা আবার ফিরে এসেছেন, ইন্টারেস্ট নিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন। কাউন্সিল পরবর্তী আন্দোলনেই সর্বশক্তি নিয়োগের কথা ভাবছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। এর মাধ্যমে এই দাবি আদায় করতে চান তারা। অবশ্যই ঘুরে দাঁড়াচ্ছে আমরা। যখন নেতা ঠিক হয়ে যাবে, সংগঠন ঠিক হয়ে যাবে, তখন দল থেকে
যে আন্দোলনের ডাকি দেওয়া হোক না কেন সেটা বাস্তবায়ন করা সম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে সরকার ইতিমধ্যে জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই কারণেই নেতৃবৃন্দ শেষবারের মতো একবার মাঠে নেমে আওয়ামী লীগকে যাতে বিদায় করা যায়, নতুন যে কমিটি হতে যাচ্ছে তারা সবচেয়ে ভালো ভূমিকা রাখবে বলে সবাই আশা করে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে নিয়মিত আন্দোলনের পাশাপাশি ইস্যুভিত্তিক আন্দোলন জোরদারেরও পরিকল্পনা করছে দলীয় হাইকমান্ড। বিএনপিতে চিন্তা ভাবনা আছে মন্ত্রণালয় ভিত্তিক বা বিষয় ভিত্তিক কমিটি গঠন করা, সেখানে রাজনীতিকদের সাথে সাথে যারা রাজনীতি করেন না কিন্তু বিশেষজ্ঞ এই ধরনের ব্যক্তিদেরকেও ইনভলভ করা যাবে। আন্দোলন বেগবান করতে কাউন্সিলে কর্মঠ তরুণদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে জানান বিএনপির এই দায়িত্বশীল নেতা। ছাত্রদলও নতুন করে গঠন করা হয়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সিভিল এভিয়েশন বাংলাদেশ বিমান সহ বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা এবং তদারকির শিথিলতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ কার্গো পরিবহনে প্রধান দুর্বলতা বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। হারানো ইমেজ পুনরুদ্ধার ও আমদানি রপ্তানিকে ঝুঁকিমুক্ত করতে বিমানবন্দর পরিচালনায় একটি বিশেষ অথরিটি গঠন করার তাগিদ দিয়েছেন তারা। যুক্তরাজ্যের নিরাপত্তা পর্যবেক্ষণগুলো আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রতি বছর 15% করে বাড়ছে বিমানে কার্গো পরিবহন, আর বাংলাদেশের মোট রপ্তানি আয়ের একটা বড় অংশ আসে যুক্তরাজ্য সহ ইউরোপ থেকে। গত ডিসেম্বরে যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থাপনায় বেশ কিছু ত্রুটি চিহ্নিত করে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার তাগাদা দেয়। ব্যবহারকারীদের মতে তারা বারবার নির্দেশনা দিলেও কার্গো হ্যান্ডলিংয়ে বিমানের অব্যবস্থাপনা এবং যথাসময়ে পদক্ষেপ না নেওয়ায় যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। যেহেতু এক্সপেক্টেড লেভেলে ছিল না বলেই কিন্তু যুক্তরাজ্য এই ধরনের কিন্তু একটা চিঠি আমাদেরকে দিয়েছে। সরকারকে অবশ্যই এই ব্যাপারে কনসার্ন মিনিস্টার হ্যাজ টু টেক দিস রেসপন্সিবিলিটি। আমদানি রপ্তানি হ্যান্ডেলিং এ আমাদের দুর্বলতা আছে, অব্যবস্থাপনা আছে। প্রকিউরমেন্টগুলো প্রকিউরমেন্ট হবে, সেটাকে দ্রুততম সময়ে প্রকিউরমেন্টটা শেষ করা। এতদিন ধরে আমরা অনেক স্ল্যাক সিকিউর কন্ডিশনে কাজ করছিলাম, প্রাইভেট সেক্টরকে অন্তর্ভুক্ত করতে হবে। সিকিউরিটির যে কারণগুলো রয়েছে, স্ক্যানিং করা এবং ভিতরে স্টারাইল এরিয়া করা যেখানে সিকিউর পার্সন ছাড়া কেউ যাবে না, এই ক্ষেত্রে আরো সুনজর দিতে হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে একটি পৃথক বিমানবন্দর কর্তৃপক্ষ গঠন করা দরকার। 10টা না 12টি সংস্থা এখানে এয়ারপোর্টে বিভিন্ন কাজে নিয়োজিত। সরকার একটা স্বয়ংসম্পূর্ণ আলাদা এয়ারপোর্ট অথরিটির আন্ডারে সবকিছু যদি হয় তাহলে এখানে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। তবে সরকারকে চাপে রাখতে পশ্চিমা দেশগুলোর ভূ রাজনৈতিক কৌশল আছে কিনা সেটাও বিবেচনার বিষয় বলে মনে করেন এ বিশ্লেষক। আমাদের বাংলাদেশকে ঘিরে এই পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, অস্ট্রেলিয়ার তাদের যে ভূ রাজনৈতিক সমীকরণ আছে সেটি এখানে কোনো কাজ করছে কিনা এই সিদ্ধান্ত গ্রহণে সেটি কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে ব্রিটিশ নিরাপত্তা দলের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল শাহজালালের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে, আর তাদের রিপোর্টের উপর নির্ভর করছে ইউরোপে বিমানে বাংলাদেশি কার্গো পরিবহনের ভাগ্য। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর 25টি ইউনিয়নে উৎসবের আমেজ, বরিশালের ছাপাখানাগুলোতে ব্যস্ততা। রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছে থাকা বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব জানায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করাই ছিল তাদের উদ্দেশ্য। রোববার রাত 9টার দিকে মাতোয়াইলের বাগবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় 6ষ্ঠ তলার এই ভবনে পাওয়া যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের ময়মনসিংহ জেলার আমির হুজাইফা আকন সহ 5 সদস্যকে। পরে সেখানে তল্লাশি চালালে অভিনব কায়দায় রাখা ময়লার ঝুড়ি, কাপড়ের ব্যাগ ও বিভিন্ন রান্নার সামগ্রীতে পাওয়া যায় আইইডি, বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। গত মাসের 27 তারিখেই কিন্তু এখানে তারা ভাড়া নেওয়ার জন্য বাড়িওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট হয় এবং 2000 টাকা সেখানে তারা অ্যাডভান্সও করে এবং একসময় তারা বলে যে এই মাসের মধ্যে আসবে, ফ্যামিলি নিয়ে আসবে, এবং তারা এর মধ্যে বেশ কয়েকবার তাদের এখানে আসার যাওয়াও করে। অভিনব পন্থায় কিছু বোমা এখানে আইডি যেটা আছে, যেটা হচ্ছে ফ্ল্যাক্সের মধ্যে আছে, যেমন হটপটে আছে এবং কিছু বাস্কেটের মধ্যেও তৈরি করা আছে এবং সেগুলিকে আমরা ডিঅ্যাক্টিভেট করেছি। র্যাবের এই কর্মকর্তা জানান আটককৃতরা সবাই বোমা তৈরিতে পারদর্শী। তারা ময়মনসিংহের পাহাড়ি অঞ্চলে জেএমবি সদস্যদের বিভিন্ন সময় বোমা তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছিল। দেশের মধ্যে বিশৃঙ্খলা করাই ছিল তাদের উদ্দেশ্য। দিনের এই দাওয়াতের মাঝে মাঝে কিন্তু অন্য
অন্যান্য যে সকল জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করার জন্য যে সকল উপকরণ দেওয়া দরকার হয়, মোটিভেশন দেওয়া করা হয়, সেগুলি দিত। এবং এর মধ্যে তারা আর্থিকভাবে এবং অন্যান্য যারা আছে তারা এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত আছে এবং তারা অর্থ সংগ্রহ সহ অন্যান্য সব কাজই এই জেএমবির যে ময়মনসিংহের যে আমির সে এখানে সংঘবদ্ধ করতে থাকতো। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব এবং জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে হয়তো আরও এর সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে এবং যারা আছে তাদেরকে আমরা আটক করার জন্য আমাদের অভিযান জোরদার হবে। পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের একটি দল উদ্ধার করা বোমাগুলো নিষ্ক্রিয় করে দেয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। 12 থেকে 14 মার্চ এই 3 দিন সুন্দরবন এলাকায় হলো প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর যৌথ অনুশীলন। ভারত থেকে আসা অবৈধ পণ্য, মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে এই এলাকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অন্যদিকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর কাছে দুর্গম এই এলাকাটি ভবিষ্যৎ আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্য ঝুঁকিপূর্ণ। সুন্দরবনের জলসীমান্ত এলাকা ঘুরে রিপোর্ট করেছেন ওমর ফারুক, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে বাংলাদেশের সঙ্গে ভারতের জলসীমান্ত প্রায় 82 কিলোমিটার। খোলপেটুয়া, কালিন্দী, রায়মঙ্গল এরকম 11টি নদী নিয়ে গড়ে ওঠা সীমান্তের প্রায় অর্ধেকই অরক্ষিত বা বিজিবির নজরদারির বাইরে। বাকি যেটুকু সুরক্ষিত তাও দুর্গম হওয়ায় জলদস্যুতা, চোরাচালান সহ নানা অপরাধমূলক কাজ দুদেশের কোনো দেশের একার পক্ষেই পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এ বাস্তবতায় সুন্দরবনের কৈখালী বিওপির টি জংশন এলাকায় হয়ে গেল বিজিবি বিএসএফ যৌথ অনুশীলন। মহড়ায় বিজিবির 34 নম্বর ব্যাটালিয়নের 114 জন এবং বিএসএফ এর 3 নম্বর ব্যাটালিয়নের 110 জন সদস্য অংশ নেন। এতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল এলাকায় যৌথভাবে একটি কার্গোতে তল্লাশি চালান। বিএসএফ এর সাউথ ফ্রন্টিয়ার আইজির কাছে সুন্দরবনের সীমান্ত এলাকাটি আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্য ঝুঁকিপূর্ণ। তবে তিনি এও জানান, এখন পর্যন্ত এই এলাকায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই। তারা দেখলো যদি প্রয়োজন পড়ে, যদি তারা কোনো খবর পায়, তারা দুই পার্টি একসাথে এরকম ঝাঁপায় পড়বে। অন্যদিকে বিজেপির দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার মনে করেন, জলদস্যুতা ও চোরাচালানের কারণে এই অঞ্চলটি বেশি ঝুঁকিপূর্ণ। এ মহড়া ভবিষ্যতের সম্ভাব্য জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ভূমিকা রাখবে। গত বছর অনুষ্ঠিত মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে এ যৌথ অনুশীলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপক্ষই মনে করে এ ধরনের মহড়া এবং যৌথ তল্লাশির মধ্য দিয়ে জল সীমান্তে যে অপরাধ রয়েছে সেই অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে, কমিয়ে আনা যাবে। এর পাশাপাশি দুদেশের যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে সেই সীমান্ত রক্ষী বাহিনীর ভেতরেও বাড়বে আন্তরিকতা, যোগাযোগ, কমবে অপরাধ। বাংলাদেশ ভারত যৌথ নৌ মহড়া থেকে ওমর ফারুক, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের বিস্তারিত জানাতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফ করেন। সময় সংবাদ আরও থাকছে। চট্টগ্রামে ব্লু ইকোনমি নিয়ে 16টি দেশের আন্তর্জাতিক সেমিনার শুরু। বাংলাদেশের সমুদ্র সম্পদ রক্ষায় সবার সহযোগিতা আহ্বান নৌবাহিনী প্রধানের। বিশিষ্ট কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় বরেণ্য কবির মরদেহবাহী কফিন। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী, 2 সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী। এরপর কবিকে গার্ড অব অনার প্রদান করা হয়। একে একে শ্রদ্ধা জানান কবি পরিবার, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য সাধারণ মানুষ। তার চলে যাওয়ায় দেশের জন্য অপূরণীয় ক্ষতি মন্তব্য করে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে রফিক আজাদ কাজ করে গেছেন আজীবন। মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুরে নিয়ে যাওয়া হবে বাংলা একাডেমিতে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার শেষে বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। বাঙালির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি আমাদের সেই আমরা কেউই থাকবো না। যদি কিছু ভালো কাজ করে থাকি আমরা সকলেই এই দেশটির জন্য, এই মাটির জন্য, তাহলে আশা করতে পারি তোমার মতো
আমরাও থেকে যেতে পারবো। বাংলা ভাষা এবং সাহিত্যকে এদেশের মাটি জল আগুনের সঙ্গে পরস্পর সম্পূরক করার জন্য রফিক আজাদ কাজ করেছেন। বাংলা কবিতার যে বাক বদল, সেই অগ্রযাত্রার এক অসামান্য কাণ্ডারি ছিলেন, অগ্রপথিক ছিলেন কবি রফিক আজাদ। মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামের যে চেতনা, সেটিকেও তিনি সবসময় ধারণ করেছেন। অর্থাৎ তিনি একজন আজীবন সংগ্রামী, একজন আজীবন মুক্তিযোদ্ধা, যিনি মানুষের কথা বলেছেন এবং মানুষের কথা বলেছেন বলেই তিনি সর্বকালের এবং সর্বজনের। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর 25টি ইউনিয়নে এখন উৎসবের আমেজ। সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থীরা ফুরফুরে মেজাজে থাকলেও স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনরাত ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের। ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে প্রার্থীদের যোগ্যতা ও অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিচ্ছেন ভোটাররা। এলাকার প্রতি যার ভালো মন আছে, চুরি ডাকাতি রাহাজারি ইত্যাদি বন্ধ করি সুশৃঙ্খলভাবে আমাদের এলাকা পরিচালনা করবে, এরকম একজন লোককে আমরা চেয়ারম্যান বানাতে চাই। বিচার ভালো করে, ভালো করবে একজন, এই ধরনের একটা চেয়ারম্যান চাচ্ছি আমরা। সে যে দলের হবো, আমরা চাই আমাদের শান্তি, আমাদের উন্নয়ন। চেয়ারম্যান পদে প্রথমবারের মতো দলীয় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। তবে ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের আশঙ্কা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। আমি নির্বাচিত হলে আমার যে সমস্ত কাজ, বিশেষ করে শিক্ষা এবং যোগাযোগ, এই দুটো কাজ আমি করবো ইনশাল্লাহ। আমার কর্মীদেরকে বিভিন্নভাবে হুমকি টুমকি প্রদর্শন করা হচ্ছে যে কেন্দ্রে যে যাইতে পারবে না, তোমাদের ভোট প্রদান করতে পারবে না। আশা করি সরকার নিরপেক্ষভাবে নির্বাচন করবেন এবং জনগণ যে রায় দেয় আমরা মেনে নেব। অবশ্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা। ভোটার আছে তারা যেন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে এবং কোনো প্রকার ভয়ভীতির ঊর্ধ্বে থেকে তারা যেন ভোট কেন্দ্রে যেতে পারে, তাদের যে ভোটটা যেন দিতে পারে, সে অনুযায়ী আমরা যা করা দরকার আমরা সেভাবে প্ল্যান করতেছি এবং সে অনুযায়ী আমরা কাজ করব। 22 মার্চ প্রথম দফায় অনুষ্ঠিতব্য সুবর্ণচর ও হাতিয়া উপজেলার 15টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 84 জন, সাধারণ এবং নারী সদস্য পদে 872 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, নোয়াখালী। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বরিশালের ছাপাখানাগুলোতে চলছে ব্যস্ততা। ঘুম নেই ছাপাখানা কর্মীদের। মালিক কর্মী সবার উপার্জন ভালো। নিয়ম মেনেই প্রার্থীরা পোস্টার ও লিফলেট ছাপাচ্ছেন বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। প্রতীক বরাদ্দের পরপরই বরিশালে ব্যস্ততা বেড়ে গেছে ছাপাখানাগুলোতে। অবিরাম চলছেই পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, ভোটার স্লিপ, ব্যাচ সহ নির্বাচনী প্রচারণার নানা সামগ্রী ছাপা হচ্ছে। তাই যে কোনো সময়ের চেয়ে কাজের চাপ এখন অনেক বেশি। ছাপাখানা সরগরম হওয়ায় কর্মীদের আয়ও বেড়েছে। নির্বাচন আমাদের কাছে অনেকটা উৎসবের মতো। অনেক কাজ, কষ্ট হয়, কিন্তু তারপরও কাজ করতে আমাদের কাছে ভালো লাগে। 24 ঘন্টা কাজ করতেছি, একটু কষ্ট হয়, কিন্তু তারপরও ওভারটাইম পাই, আমরা খুশি। কাজ করতে ভালো লাগে, এরকম কাজ সবসময় থাকলে আরো ভালো লাগে। এদিকে চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় কাগজের দাম বেড়ে গেছে বলে জানালেন এই প্রেস মালিক। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীর সংখ্যা যে কোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি। আমাদের কাছে যারা আসছে আমরা তাদের সময় মতো পোস্টার, হ্যান্ডবিল ডেলিভারি দিতে পারছি। তবে নির্বাচন উপলক্ষে চাহিদা অনুযায়ী কাগজের সরবরাহ কিছুটা কম হওয়ায় কাগজের দাম বেড়ে গেছে। পোস্টার, লিফলেট ছাপার কাজ পুরোপুরি রীতি মেনেই চলছে বলে জানালেন এই নির্বাচন কর্মকর্তা। কোনো রঙিন পোস্টার অথবা নিয়ম বহির্ভূতভাবে কোনো পোস্টার ছাপানোর অভিযোগ আমরা এখনো পাইনি। এ ব্যাপারে আমরা নিয়মিত মনিটরিং করছি। বরিশাল বিভাগে ছাপাখানার সংখ্যা 60টি। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল বিভাগে 10 কোটি টাকার ছাপার কাজ হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দুর্নীতিবাজদের জন্য দুর্নীতি দমন কমিশন আতঙ্কের নাম হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর তিনি বলেন, আস্থা অর্জনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই কাজ করবে কমিশন। যারা দুর্নীতিগ্রস্ত
যারা দুর্নীতি করবেন, যারা দুর্নীতি করতে চান, কমিশন তাদের জন্য আতঙ্ক হবে, এতে কোনো সন্দেহ নেই। দুর্নীতি দমন কমিশনকে মানুষ বিশ্বাস করে না, অনেকেই বলে, আমি অবশ্য হয়তো সেটা বলি না। যদি সত্য হয় তাহলে আমি বলবো যে আমাদের সবার উচিত হবে টু রিবিল্ড দি ট্রাস্ট। দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন 1 সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 9 মার্চ রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা দুর্নীতি এই মামলায় বিএনপির এই নেতাকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। এরপর দিন এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেন দুদক। পরে চেম্বার আদালতে আজ শুনানি শেষে এই আদেশ দেন আপিল বিভাগ। বর্তমানে তিনি নাশকতার মামলায় কারাবন্দী অবস্থায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ব্লু ইকোনমি নিয়ে শুরু হওয়া আন্তর্জাতিক সেমিনার বাংলাদেশের সমুদ্র সম্পদ রক্ষা করবে, বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ। ব্লু ইকোনমি নিয়ে ভারত মহাসাগর উপকূলবর্তী 16টি দেশের হাইড্রোগ্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে শুরু হওয়া আন্তর্জাতিক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। ব্লু ইকোনমি বাস্তবায়নে আশেপাশের দেশগুলোর সহায়তা প্রয়োজন, আর এজন্য উত্তর ভারত মহাসাগরের দেশগুলো একসাথে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। বাংলাদেশের চারিদিকে বিশাল সমুদ্র সীমা রয়েছে, তাই ব্লু ইকোনমিকে এগিয়ে নিতে নৌবাহিনীর গুরুত্ব বিবেচনায় এ বাহিনীর উন্নয়নে সরকার কাজ করছে বলেও বক্তব্যে জানান তিনি। সমুদ্রের প্রতিরক্ষা এবং সমুদ্রের যে সমস্ত রিসোর্সেস রয়েছে সেগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকের যে কনফারেন্স করলাম, শুরু হলো আজকে 3 দিনের কনফারেন্স। এই কনফারেন্স থেকে বাংলাদেশ অনেক উপকৃত হবে এবং বিভিন্ন দেশের সাথে সহযোগিতায় আমাদের যে প্রশিক্ষণ এবং টেকনোলজি ট্রান্সফার, এটা অত্যন্ত আমাদের জন্য উপকৃত হবে। যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সংকট চরমে। এতে গত 6 মাসে দেখা দিয়েছে মামলার জট। বারবার শুনানির দিন ধার্য হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন বিচারক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের 8 উপজেলায় থানা রয়েছে 9টি। থানাগুলো নিয়মিত মামলা ছাড়াও আদালতের আমলি, পিটিশন, বিদ্যুৎ, সিআর, জিআর, এসজিআর, মিসকেস, আপিল, কিশোর ও দুদকের মামলার বিচারিক কাজ হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এজন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ 9 বিচারক দায়িত্ব পালন করেন। কিন্তু পদোন্নতি ও বদলি হওয়ায় ইতোমধ্যে 6 বিচারক যশোর ছেড়েছেন। ফলে গত 6 মাসেরও বেশি সময় ধরে চলছে বিচারক সংকট। এতে দেখা দিয়েছে মামলার জট, আর বারবার শুনানির দিন ধার্য হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। কেসের কোনো নিষ্পত্তি নেই, কেসের কোনো সাক্ষী সমাপ্ত ঠিকমতো হয় না। যে ডেটটা পড়ে সেই ডেট অনুযায়ী দেখা যায় সেটা আবার নতুন করে আবারও দিন পড়ে। মামলার দিন পড়তেছে 3 মাস 4 মাস পরে। মামলার সাক্ষ্য গ্রহণ, বিচার নিষ্পত্তি এগুলো স্থবির হয়ে আছে। তাতে করে মামলার জট হচ্ছে এবং যারা বিচার প্রার্থী তারা আছে তাদের বিচার পাচ্ছে না। শুনানির পরিবর্তে বারবার দিন দেয়ায় মক্কেলদের সাথে সম্পর্কের অবনতি ঘটছে বলে জানান আইনজীবীরা। সাধারণ মানুষ যারা বিচারের জন্য আসতেছে তাদের বিচারটাও দীর্ঘ প্রলম্বিত হচ্ছে। আমাদেরকে সন্দেহ পোষণ করেন যে আপনি কেন দিনটা দিলেন, বিচারক নাই। এক্ষেত্রে আমাদের সাথেও দেখা যায় তাদের সাথে মনোমালিন্য হচ্ছে। জেলার প্রধান আইন কর্মকর্তা জানালেন বিষয়টি মন্ত্রণালয়কে অভিহিত করা হয়েছে এবং বিচারক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টা আমি মন্ত্রণালয়ে যাতে ওনারা দ্রুত এটা পদক্ষেপ গ্রহণ করেন সে বিষয়ে কথা বলেছি এবং আশা করি যে দ্রুত এই সমস্ত বিচারকের বিষয়ে সরকার ব্যবস্থা নেবেন। যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে বর্তমানে 19,000-এরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, যশোর। ঘোষণায় সীমাবদ্ধ পর্যটন বর্ষ 2016। পর্যটন বর্ষে পর্যটন কেন্দ্রগুলো সংস্কার তো দূরে থাক, বরং রক্ষণাবেক্ষণের অভাবে দিনে দিনে নষ্ট হচ্ছে পরিবেশ। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় সিলেটের সবগুলো পর্যটন কেন্দ্রের সাথে সড়ক যোগাযোগ বিপর্যস্ত। এদিকে সিলেট অনেকটাই পর্যটক শূন্য। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট।
সিলেটের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রাতারগুল। কয়েক মাস আগেও জলাবনে প্রবেশের জন্য সারাদিন হাজারো পর্যটকের ভিড় থাকত এই নৌঘাটে, কিন্তু 3 ঘন্টা দাঁড়িয়েও একজন পর্যটকের দেখা পাওয়া যায়নি। নৌকা বেঁধে মাঝিরা বেকার বসে আছে। তারা জানায়, রাস্তায় ভোগান্তির কারণে এখানে একবার কেউ আসলে পরে আর আসতে চায় না। এখন আয় না রাস্তার অসুবিধার কারণে অনেক গাড়ি ঘোড়ার মানুষের অসুবিধা ঘটে, রাস্তার থেকে ফিরিয়া গাড়ি লিয়ে চলিয়া যায়। বেকার অবস্থা আছি, যদি পর্যটক আসে আমরা কিছু ইনকাম করতে পারি। সন্ধ্যা নামার আগে রাতারগুলের ভেতর থেকে মাত্র 6 জন পর্যটককে বেরিয়ে আসতে দেখা যায়। তাদেরও একই কথা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে আর আসা হবে না। দ্বিতীয়বার কেউ আসার সাহস করবে না। এখানে আসার রাস্তাটাই মেইন সমস্যা, কিন্তু যখন রাতারগুলে যাবে, এটা শীতকাল হোক আর বর্ষাকাল হোক, একই রকম সৌন্দর্য সবসময় দেখবে। সবচেয়ে খারাপ অবস্থা জাফলং, বিছনাকান্দি ও পান্থমাই সড়কের। সড়ক ভেঙে যাওয়ায় ট্রাক ছাড়া ছোট যান চলাচল একেবারেই মুশকিল। আর পাথর খেকোদের থাবায় প্রাকৃতিক সৌন্দর্যের কোনো ছিটে ফোঁটাও নেই জাফলংয়ে। যে অবস্থাতে আসছে এখানে দেখা যাচ্ছে নেক্সট টাইম আর আসার মতো পরিবেশ এরকম নাই। টাঙ্গাইল থেকে আসছিলাম, কিন্তু আইসা যতটুকু আশা করছিলাম সেটা কোনোটাই পাচ্ছি না। সিলেট অঞ্চলের পর্যটন কর্পোরেশনের শীর্ষ এই কর্মকর্তার দাবি, থাকা খাওয়া ছাড়া পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধি কিংবা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তাদের আওতায় না। পর্যটন শিল্পটা হলো একটা বহুমাত্রিক শিল্প, অর্থাৎ সবাই মিলে সামগ্রিকভাবে যখন উন্নতি হবে তখনই আপনার পর্যটকরা নির্বিঘ্নে এই স্পটগুলোতে আসা যাওয়া করতে পারবে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে সিলেটে সহস্রাধিক হোটেল মোটেল গড়ে উঠেছে, কিন্তু পর্যটকরা না আসায় অধিকাংশই এখন ফাঁকা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে 34 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 125 জন। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও তুর্কি সরকারের সন্দেহের তীর সশস্ত্র কুর্দি বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের দিকেই। এ ঘটনাকে দেশটির ঐক্য ও সংহতির ওপর হামলা বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিরাপত্তার খাতিরে ফেসবুক, টুইটার সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে তুর্কি সরকার। আবারও বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী আঙ্কারা। রোববার রাতে কিজিলের গুভেন পার্ক শিল্প এলাকায় শক্তিশালী আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। মুহূর্তেই বাস স্টপেজে যাত্রী ভর্তি কয়েকটি বাসেও আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে 21 জন নিহত হন। ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমাদের খুব কাছে ওই কালো গাড়িটি বিস্ফোরিত হয়, বলতে গেলে একদম সামনেই। দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছি না। শতাধিক আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরো বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তুর্কি প্রেসিডেন্ট ইস্তাম্বুল থেকে এক বিবৃতিতে জানিয়েছেন, দেশের ঐক্য ও সংহতিকে ধ্বংস করে তুরস্ককে অস্থিতিশীল করতেই সন্ত্রাসীরা এ ধরনের হামলা চালাচ্ছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের লড়াই অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হামলার পেছনে তুর্কি নিরাপত্তা বাহিনীর সন্দেহের তীর সশস্ত্র কুর্দি বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন। আমরা প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছি। আশা করছি সেগুলো যাচাই বাছাই করে জানাতে পারবো কারা এই জঘন্য কর্মকাণ্ডের পেছনে দায়ী। আমরা আমাদের যথাসাধ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু সন্ত্রাসী হামলার ব্যাপারে কখনোই শতভাগ নিরাপত্তা দেওয়া যায় না। গেল মাসে আঙ্কারায় সামরিক বাহিনীর গাড়ি বহরে বোমা হামলায় 29 জন নিহত হন। রোববারের হামলা নিয়ে 6 মাসেরও কম সময়ের মধ্যে আঙ্কারায় 3টি ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটল। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। টি-20 বিশ্ব আসরের খবর। টি-20 বিশ্ব আসরে গ্রুপ এ থেকে সুপার 10 নিশ্চিত করেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে তামিমের সেঞ্চুরির ওপর ভর করে 2 উইকেটে 180 রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে বেশ কয়েক দফায় বৃষ্টির বাধায় বন্ধ হওয়া ম্যাচে টাইগার বোলারদের দাপটে নির্ধারিত 12 ওভারে 9 উইকেটে 65 রান করে ওমান। আর তাতেই বৃষ্টি আইনে 54 রানের জয় পায় মাশরাফিরা। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় ধর্মশালা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। না, পচা শামুকে পা কাটেনি, উল্টো ওমানের দিবাস্বপ্ন গুড়িয়ে দিয়ে এলিট পরিবারের সদস্য বাংলাদেশ সুপার 10-এ উঠেছে প্রত্যাশা মতোই। সেই সাথে ওমানের জয়ের ঘোষণা থেকে গেল বাক্সবন্দী।
এর আগে অবশ্য বাংলাদেশ টস হেরে ব্যাটিং এর শুরুটা করে ধীর লয়ে। বল খুব একটা ব্যাটে আসছিল না সৌম্যর, তাই ব্যক্তিগত 12 ও দলীয় 41 রানে আউট হন তিনি। তবে ব্যাটের সাথে দারুণ সূক্ষ্মতা গড়ে প্রথম বাংলাদেশি হিসেবে এই ফরম্যাটে 1000 রানের মাইল ফলক স্পর্শ করেন তামিম। এরপর তামিমের প্রতাপে ব্যাটিং এ দুঃস্বপ্নের রাত নেমে আসে ওমানের বোলারদের উপর। তখন হিমাচলের আকাশে নয়, তামিমের আগুন ঝরা ব্যাটিং এ 4 ছক্কার বৃষ্টি হলো ধর্মশালার ক্রিকেট ক্যানভাসে। কিন্তু তামিমকে দারুণ সঙ্গ দেওয়া সাব্বির 50 থেকে 6 রান দূরে থাকতে আউট হলে সুখের উপলক্ষ পায় ওমান। কিন্তু তাদের সেই উল্লাস বিষাদে পরিণত করতে থাকেন তামিম ইকবাল। দিনটাকে তামিমময় করে তোলেন নিজের মতো করে। মাত্র 60 বলে প্রথম বাংলাদেশি হিসেবে টি20তে সেঞ্চুরির ইতিহাস গড়েন তিনি। এই ল্যান্ডমার্ক ছোঁয়ার পর তাই উদযাপনে ছড়িয়েছে শুধুই মুগ্ধতা। শেষ পর্যন্ত তামিমের অপরাজিত 103 ও সাকিবের 17 রানে চড়ে ওমানকে 181 রানের কঠিন চ্যালেঞ্জ দেয় টাইগাররা। বাংলাদেশকে হারিয়ে রূপকথার জন্ম দিতে চেয়েছিল পুচকে ওমান, কিন্তু বাছারা তো বুঝিনি ছোট মুখে বড় কথা বললে পরিমাণ কি হয়। তাই তো ব্যাট হাতে জবাব দিতে নেমেই তাসকিনের পেস আগুনে পুড়ে ছায় জিয়ান মাকসুদ। দলীয় 14 রানে আরেক ওপেনার কাওয়ার আলীকে ছেটে ফেলেন আলামিন হোসেন। তখন থেকে মূলত শুরু হয় ওমানের আত্মসমর্পণের গল্প। এরপর দুদফা বেরসিক বৃষ্টি তাদের বাঁচাতে পারেনি। পরে বৃষ্টি আইনে 12 ওভারে ওমানের টার্গেট দাঁড়ায় 120 রান। আস্কিং রান রেট ছিল 10 করে। জবাব দেওয়া তো দূরে থাক, সাকিবের স্পিন ভেলকিতে গোলক ধাঁধায় পড়ে যায় ওমানের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে 54 রানের বড় জয় নিয়ে সুপার 10-এ নাম লেখায় বাংলাদেশ। সেই সাথে সুখবর হলো রঙিন পোশাকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে রান করার পর উইকেট শিকার করেছেন 4টি। টাইগারদের দাপটে পারফরমেন্সের কাছে খড়কুটোর মতো উড়ে গেল ওমান। তবে আইসিসি সহযোগী 3 দেশের বিপক্ষে এলিট পরিবারের সদস্য বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স ওয়ার্ল্ড টি20-র বাছাই পর্বকে প্রশ্নবিদ্ধ করে তুলল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ধর্মশালা, ভারত। ম্যাচ সেরা তামিম ইকবালকে প্রশংসায় ভাসালেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। তবে সুপার 10-এ টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও রানে ফিরবে এমন প্রত্যাশা ম্যাচের। ওয়ার্ল্ড টি20-র সুপার 10-এ শক্ত প্রতিপক্ষের বিপক্ষেও জয়ের মানসিকতা নিয়েই খেলবে দল, এমনটাই বিশ্বাস মাশরাফির। তামিম যেভাবে খেলছে তা এক কথায় অসাধারণ। তবে সুপার 10-এর লড়াইটা আর অনেক শক্ত হবে, তাই মিডল অর্ডারের ব্যাটসম্যানদেরও জ্বলে উঠতে হবে। প্রতি ম্যাচেই জয়ের জন্য মাঠে নামি আমরা। আশা করি সুপার 10-এও দলের সবাই এই মানসিকতা ধরে রাখবে। বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল কথাটির যথার্থতা আবারও প্রমাণ করলেন এই টাইগার হার্ড হিটার। প্রথম বাংলাদেশি হিসেবে টি20তে 1000 রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সেই সাথে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে প্রথম টাইগার ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সেঞ্চুরিও করেছেন চট্টগ্রামের ছেলে তামিম। তামিমের রেকর্ডে ভরা সেই ইনিংসের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে একের পর এক রেকর্ডের জন্ম দেয়া সাকিব আল হাসান যদি হন বাংলাদেশের প্রাণ, তাহলে তামিম ইকবাল সেখানে হৃৎপিণ্ড। ব্যক্তিগত জীবনে এই দুই বন্ধু দেশের হয়েও যেন প্রতিযোগিতায় নেমেছেন কে কার আগে কোন রেকর্ডটাই বা গড়বেন। তামিম সাকিবের সেই প্রতিযোগিতাকে চিত্রপটে সাজালে বলতেই হবে ধর্মশালায় তামিম যেন মঞ্চস্থ করলেন সেই চিত্রপটের একটি দৃশ্য। ঠান্ডা মেজাজে ধীর গতিতে ব্যাটিং শুরু করা তামিমের রুদ্রমূর্তি টের পেল ওমানের বোলাররা। তামিম ঝড়ে এমনই তুলোধুনো হলো আইসিসি সহযোগী দেশটি, হয়তো এই দৃশ্যটি তারা ভুলে যেতে চাইলেও পারবেন না। তবে ওয়ার্ল্ড টি20-র এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন তামিম। প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেন অপরাজিত 83 রানের চমৎকার এক ইনিংস। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে করেন 47 রান। প্রথম বাংলাদেশি হিসেবে 1000 রানের ক্লাবে যোগ দিতে তামিমের প্রয়োজন ছিল 11 রান। ওমানের বিপক্ষে সুপার 10-এ ওঠার ম্যাচে শুরুটা মন্থর হলেও কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি আসে পঞ্চম ওভারে। লালচেতার পঞ্চম ওভারের তৃতীয় বলে 1 রান নিয়ে টি20তে 1000 রানের খাতায় নিজের নাম লেখান এই হার্ড হিটার ওপেনার। এর পরের গল্পে তামিমের ব্যাট যেন আরো খাপখোলা তলোয়ার। মাত্র 35 বল খেলে তুলে নেন টি20 ক্যারিয়ারের পঞ্চম 50। সেখান থেকে সেঞ্চুরির পথে ওমানের বোলারদের ওপরে চালালেন বুলডোজার। হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর সেঞ্চুরির জন্য মাত্র 25টি বল খরচ করেন তামিম। ইনিংসের 19তম ওভারে ওমানের বোলার বেলাল খানের করা তৃতীয় বলটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের জন্য স্মরণীয় করে রাখলেন তামিম ইকবাল খান।
লাল সবুজদের হয়ে গেলেন টি-20 ফরম্যাটের প্রথম সেঞ্চুরিয়ান। আর সেঞ্চুরির পর এমন বিরচিত উল্লাস তামিমকেই তো মানায়। আসলে আমাদের ব্যাটিং এর শুরুতে ওদের বোলারদের লাইন লেন্থ অনেক ভালো ছিল, তাই দেখে শুনে খেলার চেষ্টা করেছি। পরে অবশ্য হাত খুলে খেলার পর ম্যাচটা আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে। আর এই টুর্নামেন্ট খেলতে আসার আগে আমি আমাদের কোচ হাতুড়ি সিংহে কথা দিয়েছিলাম এবার তাকে আমি একটি সেঞ্চুরি উপহার দেব। কথা রাখতে পেরে আসলেই ভালো লাগছে। বাংলাদেশের ক্রিকেটার হিসেবেই নয়, প্রথম হিসেবে আরও রেকর্ডের জন্ম দিলেন এই ম্যাচে শেষ পর্যন্ত 103 রানে অপরাজিত থাকা তামিম। এবারে টি-20 বিশ্ব আসরের প্রথম সেঞ্চুরিটাও যে করলেন চট্টগ্রামের এই গর্ব। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাউন্সিলকে ঘিরে বড় দু দলের জোর প্রস্তুতি। আগামী সংসদ নির্বাচনকে প্রাধান্য দেবে আওয়ামী লীগ, আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। শাহজালাল বিমানবন্দরে নিরাপদ পণ্য পরিবহনের প্রধান বাধা সমন্বয়হীনতা, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইমেজ ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। সুন্দরবনে বাংলাদেশ ভারত সীমান্ত রক্ষা বাহিনীর যৌথ অনুশীলন, অবৈধ পণ্য, মাদক, অস্ত্র চোরাচালান ঠেকাতে ভূমিকা রাখবে বলে আশাবাদ। রাজধানীর ডেমরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্য আটক, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল জানিয়েছে র্যাব। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদকে রাষ্ট্রীয় সম্মান, সর্বসাধারণের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায়। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।